আমরা কোনো ফ্যামিলি কার্ড দিয়ে আর প্রতারণা করবো না, কারণ তোমরা 2001 সালে নির্বাচনী ইশতেহারে তোমরা বলেছিলা বেকার ভাতা দেবা, তোমরা কথা রাখো নাই। স্বাস্থ্য বীমা করে দেবা, কথা রাখো নাই। ঋণগ্রস্ত কৃষকের 5,000 টাকা সুদ সহ মওকুফ করে দিবা, তোমরা কথা রাখো নাই। তোমরা ঘোষিত বেঈমান, এই বেঈমানদের জনগণ এবার দেখে নেবে ইনশাআল্লাহ। বুলেট প্রুফ গাড়ির ভিতর যাদের থাকতে হয়, যারা ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করে মুচলেখা দিয়ে নতুন বাংলাদেশে নতুন জালিম হতে চায়, সেই স্বৈরাচারকে 12 তারিখ লাল কার্ড দেখিয়ে দেবেন। তারেক রহমানের বিরুদ্ধে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছোটখাটো একটা অঘটন ঘটিয়ে দিয়েছে, বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে। দর্শক, অসাধারণ। বাংলাদেশের আগামী দিনের রাজনীতির গতি প্রকৃতি শিবির নির্ধারণ করে দিয়েছে। বাংলাদেশে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে শিবির। আগের বাংলাদেশ আর কোনোদিন ফিরে আসবে না, হাসিনার বাংলাদেশ আর কোনোদিন ফিরে আসবে না। বাংলাদেশে কেউ আর ফেসিবাদ কায়েম করতে পারবে না। এরকম আরো আক্রমণ হইতে পারে, সাবধান থাকতে হবে। 11 দলকে আরো সাবধান থাকতে হবে, এবং সাবধান থাকতে হবে আমাদের জনগণকে। সবকিছুই ভাই আগামী 9 থেকে 10 দিন পর, হ্যাঁ ভাই, সবকিছুরই অবসান হবে আগামী 9 থেকে 10 দিন পর। হ্যাঁ, ভোটটা আগে দিব, তারপরে আপনার যাকে ভালো লাগে তাকেই ভোট দেন। খালি ভোট দেওয়ার আগে ভাববেন কোথায় আমরা নিরাপদে থাকতে পারবো, কারা আমাদেরকে দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ দিতে পারবে। বুঝতে পারছি না কেন এমনটি হচ্ছে। বিএনপি আসলে প্রতিটা ক্ষেত্রেই, যতগুলো ঘটনা পূর্বে ঘটেছে, প্রতিটা ক্ষেত্রেই তারা মিথ্যার আশ্রয় নিয়ে গুজব তৈরি করে পরিকল্পিতভাবে একটা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে জামাতকে ঘায়েল করতে চাচ্ছিল। আর এই প্রতিবারই তারা ধরা খেয়ে গেছে। কারণ ওই যে মিথ্যা তো আসলে সকালের শিশিরের মতো, ওটা স্থায়ী হয় না। রোদের উত্তাপ বাড়ার সাথে সাথে কর্পূরের মতো উড়ে যায়। দর্শক, এই মধ্যরাতেও বিএনপি নেতাকর্মীরা পুরো উত্তেজিত, কারণ তারা অভিযোগ করেছে যে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান নাকি কর্মজীবী নারীদের তিতা বলেছেন। তো আমি একটু ঘেটে দেখলাম, এবং ঘেটে দেখে মোটামুটি একটা সিদ্ধান্ত উপনীত হলাম যে আসলে তিনি এটা বলেছেন কি বলেননি। আমি কাজী হেমায়েতুদ্দিন মিশন কখনো মিথ্যা কথা বলি। এখন প্রশ্ন হচ্ছে যে আসলেই কি জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান নারীদেরকে তিতা বলেছেন কিনা। আমি একটু প্রথম থেকে শুরু করি। চলুন একটু জেনে দেখি যে গণভোট যেটা হচ্ছে সেই গণভোটই সব নাকি সংসদই সব। আবার গণভোট যেটা হচ্ছে সেটা আদৌ সংবিধানে আছে কি নেই, কোন তথ্যের ভিত্তিতে কিংবা কোন আইনের ভিত্তিতে সরকার গণভোট করতে যাচ্ছে, শুধুমাত্র একটা অধ্যাদেশের ভিত্তিতে নাকি আইনের ভিত্তিতে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে মিছিলটি বের হয়েছে, ওই মিছিলটির সামনের সারিতে যারা ছিলেন তাদের ফটো চেক করে দেখা গিয়েছে যে ছাত্রলীগের সভাপতির সাথে যে মেয়েটি মিছিলের নেতৃত্ব দিতেন, সেই মেয়েটি গতকাল ছাত্র দলের মিছিলের নেতৃত্ব দিয়েছেন। তাহলে বুঝলেন কি, বোঝা গেল কি, ছাত্রলীগ এখন গুপ্ত হয়ে আছে ছাত্র দলের ভিতরে। তাই ছাত্রলীগ এক সময় ছাত্র দল হয়ে কোনো একদিন ছাত্র দলকে ডিসমিস করে দিয়ে ছাত্রলীগই হবে ছাত্র দলের কাণ্ডারি। এই হলো ভবিষ্যৎ। আই হ্যাভ এ প্ল্যান। আসসালামু আলাইকুম। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগতম। ভিডিওর শুরুতেই বুঝতে পেরেছেন আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা একটি লাইক দিয়ে ভিডিওর মূল বিস্তারিত অংশ দেখে আসি। সিচুয়েশন অনেক সময় মানুষের ভিলেন হয়ে যায়, পরিস্থিতি মানুষের ভিলেন হয়ে যেতে পারে। এটা নিয়তির ব্যাপার। মানুষ মানুষের শত্রু হইতে পারে, ভিলেন হইতে পারে, কিন্তু নিয়তি যদি খারাপ থাকে সিচুয়েশনটাও আপনি ভিলেন হয়ে যাবে। এক ইমাম তার ছেলেকে নিয়ে হাসপাতালে, 10 বছরের ছেলে, ইমাম সাহেব চিকিৎসা করাইতে যায়, টাকার শর্ট করছে, রক্ত লাগবে, সব কিছু দেখতেছিল পাশের একটি মেয়ে। সে বলল, ইমাম সাহেব আমি আপনাকে হেল্প করতেছি, আমার কাছ থেকে টাকাটা নেন। দে মা। টাকাটা নিছে এবং ঠিকানা নিছে। মেয়েটার ঠিকানা লেখা দিছে, নাম লেখা দিছে, পকেটে ঠিকানাটা রাইখা সে তার ছেলের কাছে চলে গেছে। 6-7 দিন পর টাকা জোগাড় কইরা ওই ঠিকানা অনুযায়ী টাকাটা যখন দিতে গেছে, দেখে যে সেটা বেশ্যাখানা। ওই মেয়েটাকে সবাই চিনে, ওই ঠিকানাটা যখন দেখাইছে সবাই ঘরটা দেখাই দিছিল, ওই ঘর। সে সাদা মনে যায় টাকাটা দিয়ে চলে আসছে মাথা নত করে। যখন বাইর হইতাছে তখনই তার সামনে পড়ে এমন একজন, যে মানুষটি এই ইমাম সাহেবের পিছনে 20 বছর নামাজ পড়ে। এই ইমাম সাহেব যে মসজিদের ইমাম, ওই মহল্লার এক মুরব্বীর সামনাসামনি পড়া যায়। হায় 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 হায়, মুরব্বী দেখা চলে যায় ইমাম সাহেব। ইমাম সাহেব ভালো মন্দ কিছু না চিন্তা কইরা মহল্লায় আবার মসজিদে ফিরত যায়। কিন্তু এরপরই দেখে মহল্লার সবাই নিয়ে চলে আসছে সেই মুরব্বী, যে তুই বাইর আগে, তুই বাইর, তুই কই থেকে বাইর হইছ আমি নিজের চোখে দেখছি। ইমাম সাহেব সত্য কথাটা সামনে তুইলা ধরছে, কেউ বিশ্বাসই করতে চায় না, কারণ ওই যে চোখে দেখছে। তার দেখেন 20 বছর যার পিছনে নামাজ পড়লো, ওই 20 বছরের নামাজ পড়া, ওই 20 বছরের বিশ্বাস ভাঙ্গা চুরমার হয়ে গেছে। ওই যে দেখছে বেশ্যাখানা থেকে বাইর হইতে, কিন্তু উনি তো সাদা মনে গেছিল টাকাটা ফেরত দিতে।
দেখছেন সিচুয়েশন কিভাবে মানুষের ভিলেন হয়ে যায়, দুশ্মন হয়ে যায়। ঠিক তেমনি একটা ঘটনা ঘটছে আমাদের ডাক্তার শফিকুর রহমান স্যারের একটি পোস্ট নিয়ে, ভোর রাত্রের দিকে একটা ইংরেজিতে পোস্ট করছে। আমি এই পর্যন্ত চোখে দেখি নাই, কিন্তু এই টক শোর মধ্যে দেখলাম অনেকে ঈদের মতো আনন্দ করতেছে। হ্যাঁ, ডাক্তার জাহিদুর রহমান একজন আছে না, ওই যে একটু চুল কম, হ্যাঁ ওনারা চিনবেন, ওনার সাথে একটা স্ক্যান্ডাল হয়ে গেছে ওই যে রুমিন ফারহানাকে নিয়ে। আমার বিশ্বাস হয় নাই, কারণ আমার বিশ্বাস রুমিন ফারহানা না 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 এদিকে তাকাবে না, তাকাবার মতো কিছু নাই তো, বুঝছেন না? দুই একটা ছবি হয়তো সাথে ছিল, তুলছে, চা কফি খাইছে, ওইটুকি, এত না। যাই হোক, দেখেন এই ভদ্রলোক বলতেছে এই যে জামাতে ইসলাম নারী বিদ্বেষী। ওই পোস্টের মধ্যে ছিল জামাতে ইসলামের ডাক্তার শফিকুর রহমান স্যার বলছে যে নারীরা যারা কাজকর্ম করে তারা হচ্ছে পতিতা। চিন্তা করছেন এই কথাটা উনি বলতে পারে না। তারপরে দেখেন জামাতে ইসলাম এর প্রতি উত্তরে টোটাল কাহিনীটা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছে। কি কাহিনী? ওনাদের যে আইটি এক্সপার্ট আছে, এই আইটি এক্সপার্টরা সবাই বড় একটা স্ক্রিনের মধ্যে কখন হ্যাক হয়েছে, কতক্ষণ হ্যাকাররা এটা রাখছে, স্ট্যাটাস দিয়া এই যে স্ক্রিনশট রাখছে, এবং এটা কোথা থেকে হ্যাক হয়েছে, আমাদের রাষ্ট্রপতি ছুপ্পুর সাহেবের অফিস থেকে, ওইখানে কোনো একজন কর্মচারী এটার সাথে জড়িত। ওই কর্মচারীর নামেই একটা কি ইমেল বা কিছু একটা আসছে, অত কিছু বুঝি না, এটা তদন্ত করলেই বাইর হবে। ওনারা বড় পর্দার সামনে সাংবাদিকদের সামনে টোটাল ঘটনাটা তুলে ধরছে। এখন কথা হয়েছে যতই তুলে ধরুক, ওই ইমাম সাহেবের অবস্থা তো, কারণ কি জানেন, বিপক্ষ দল অলরেডি রাস্তায় মিছিল নিয়ে নাইমা গেছে যে উনাকে মাপ চাইতে হবে, নারীদেরকে উনি পতিতা বলছে। দেখেন কি দুরবস্থা, সিচুয়েশনটা কেমন। তবে আমি একটা কথা বলতে চাই, এখানে স্মার্ট খেলা হয়েছে, একটা স্মার্ট খেলা হয়েছে। যে এই গেমটা খেলছে না, খুব স্মার্টলি খেলছে। কিছু মানুষকে তো বিশ্বাস করাইতে পারছে, এবং বিশ্বাস করাইবার জন্য মিটিং মিছিল রাস্তায় নাইমা গেছে। কেন এই টাইমে এই দুর্ঘটনাটা, এই ষড়যন্ত্রটা এই টাইমে কেন? দেখেন কিছুদিন যাবৎ আমরা দেখতেছি নারীদের পেটে লাথি মারা হয়েছে, নারীরা মসজিদে আশ্রয় নিছে, ওইখানে গিয়ে হামলা করা হয়েছে, কান ছিঁড়া নিয়ে গেছে। এই যে কথাগুলো শুনতেছিলাম, এর প্রতিবাদে জামাতে ইসলামের পক্ষ থেকে, ওনাদের 11 দলের পক্ষ থেকে বিশাল বড় একটা শোডাউন হয়েছে। মানে মা বোনেরা রাস্তায় নাইমা আসছে। এমনও নারী দেখছি আমি ভাই, বাচ্চা কোলে, 4-5 জনের কোলে দেখছি আমি, বাচ্চা কোলে নিয়ে আসছে, মাইলকের পর মাইল হাইটা যাবে এই বাচ্চা কোলে। ভাবা যায়? আমার হাতে যদি একটা 10 ইঞ্চি ইট উঠায় দেন, আমি 1-2 কিলোমিটার হয়তো যাইতে পারুম। আমার মনে হয় এর বেশি পারুম না, হাতটা ভার হয়ে আসবে। আর ওই বাচ্চাটার ওজন কত হবে দেখেন, ওইটুক বাচ্চা নিয়ে হাঁটতেছে। কেন? ওনারা ভালোবাসে জামাতে ইসলামকে। এখন থেকে না ভাই, অনেক আগে থেকে। এই যে ভোট চাওয়ার ব্যাপারগুলো দেখেন না, ঘরে ঘরে যায় গ্রামে, এটা শুধু এই আমলে না, এটা ভাই শেখ হাসিনার আমলে, আওয়ামী লীগের আমলে যখন নির্বাচন করছে ওনারা ওই একই কাজ করছে, কিন্তু সামনে আসে নাই, পর্দাতে থাইকা। এটা নতুন কিছু না, কিন্তু ওনাদের গায়ে হাত তুইলা ওই যে ছায়া টান দেওয়ার কথা বইলা এমন ভাবে চারিদিকে ভাইরাল হয়ে গেছে যে মানে একটি বড় দলকে সবাই ভাবতেছে এরা নারী বিদ্বেষী, এরা নারীদের উপরে অত্যাচার করে। সাধারণ অত্যাচার তো আছে, অনেক ঘটনা তো আছে গত 15 মাসের, কিন্তু সবচেয়ে বড় ঘটনা কি, মা বোনের গায়ে হাত তোলে, মসজিদের ভিতরে যায় ওইখানেও মারে। দেখছেন ঠিক এই টাইমে স্মার্টলি যে খেলাটা খেললো, দেখেন পতিতা বলছে ডাক্তার শফিকুর রহমান, পতিতা বলছে মা বোনদেরকে, যারা কর্ম করে খায়, যারা বাইরে কাজ করতে যাইতে চায় তারা পতিতা। এটা কি বিশ্বাসযোগ্য কথা? আপনি কি বিশ্বাস করেন? নিশ্চয়ই করেন না, করা উচিত না। একটা মানুষকে দেখে আসতেছি বছরের পর বছর, উনি কেমন, উনার ব্যবহার কেমন, উনি মা বোনদেরকে কি দৃষ্টিতে দেখে, সবই তো ওপেন, বারবারই তো বলতেছে। ওই যে 5 ঘন্টা নিয়ে অনেক আলোচনা হয়েছে, কি বলছে, যে মা প্রেগনেন্ট, যে মা সন্তান সম্ভাবনা, সে মা 5 ঘন্টা কাজ করবে, এবং ওই বাচ্চা 5 বছর হওয়া পর্যন্ত তার লালন পালন করবে। ওই টাইমটা তাকে দিতে হবে, সন্তানকে দিতে হবে। তো ভাই এই মানব জমিন কি, এই মানব জমিনের মধ্যে একটাই কাজ, বাগানে ফুল ফুটানো। মা বাবার একটাই কাজ, বাগানে ফুল ফুটানো, আর সেই ফুলটা হইল সন্তান। সে সন্তানকে লালন পালন করার জন্য 5 বছর পর্যন্ত ওই 5 ঘন্টা কাজ করবে, এবং তাদের শিক্ষা দীক্ষা চিকিৎসা এগুলা দেখভাল করবে। এই কথাগুলাই তো বলে। ওই টাইমে আইসা দেখা গেল কি উনি পতিতা বলতেছে। এটা কোনো কথা হইলো ভাই? এটা কোনো কথা হইলো না। যাই হোক, খেলাটা হয়েছে স্মার্টলি। জামাত ইসলামকে না হুঁশিয়ার থাকা উচিত ছিল। এর চেয়ে তো বড় ঘটনা ঘটতে পারতো না। এর যুগ কত কিছু তো ঘটতে পারতো, কিন্তু আমরা জনগণ হুঁশিয়ার। আমাদের মিডিয়া, আমাদের এই চ্যানেলগুলোর মধ্যে এই ঘটনাটা দেখেন, কোনো আচার বিচার করলো না, ওনারা প্রচার করে দিল, এমন একটা স্ট্যাটাস দিছে ডাক্তার শফিকুর রহমান। ওনাদের একটু যাচাই বাছাই করা উচিত ছিল, করলো না। কিন্তু যখন আইসা ওনারা আবার প্রমাণ দিল, সেটা নিয়ে কিন্তু আর টক শোতে আলোচনা হচ্ছে না।
ওই প্রমাণটা নিয়ে আলোচনা হচ্ছে না। ওনারা কিন্তু এখন প্রশ্ন করতে পারে রাষ্ট্রপতির অফিস থেকে এই ছুপ্পুর সাহেবের সঙ্গে কে আছে, কোন কর্মচারী ওইখান থেকে জড়িত, ওদেরকে তদন্তের মধ্যে আনা উচিত, তাই না? এই দাবি তোলা উচিত। আর মানুষকে না সহজে বোধাই বানানো যাবে না, কারণ এই যে এই মিডিয়ার যুগ, এই যে আমি যে ক্যামেরার সামনে কথা বলতেছি, এরকম একটা ক্যামেরা সবার হাতে হাতে, এরকম একটা মোবাইল আছে, এটা দিয়ে সারা দুনিয়ার খোঁজ খবর রাখে। ভালো মন্দ বিচার করার ক্ষমতা তার আছে ভাই। হাই হাই, দেখেন এই যে চাইর আসনে দেবিদ্দার কুমিল্লার চাইর আসনে বিজয় নিয়ে আসলো কিন্তু হাসনাত আব্দুল্লাহ, আর ওনার সাথে যে দাঁড়াইছিল, যে বলছিল রাজমিস্ত্রির পোলা আবার এমপি হইতে চায়, ওই পোলা কিন্তু এমপি হয়ে গেল। আর ওনার চরিত্রটা কি ফুটে উঠলো? জাস্ট একটা চোরের মতো ভাই, চোরের মতো। কারণ কি জানেন, আজকে দেখলাম একজন আদালত পাড়ার সামনে দাঁড়ায় বলতেছে অনেক ক্যামেরার সামনে, উনি যে ঋণ খেলাপি এটা নতুন কিছু না। বছরের পর বছর যখনই নির্বাচন আসে উনি একই কাজ করে, এই আদালতকে ম্যানেজ করা। যার জন্য বললাম আদালত পাড়া ম্যানেজ হয়। ম্যানেজ না করতে পারলে কিভাবে সব ঋণ খেলাপিরা ঋণ করে? হ্যাঁ ভাই, আমার একটা দল আছে, আমাকে মনে করেন যে অনেক টাকা দিল, 100 কোটি টাকা দিল, আমি তার টিকিট দিয়ে দিলাম, কিন্তু আদালত তো তাকে আটকে দেওয়া উচিত। এই বেটা তুই কই যাস? তোর কাছে তো ব্যাংকের টাকা পায়। হ্যাঁ ভাই, এইসব চোরদেরকে কি করা উচিত জানেন? পকেট মার ধরা পড়লে দেখবেন এই যে প্রত্যেকটা থানার মধ্যে এরকম বোর্ড থাকে, ওই বোর্ডের মধ্যে পকেট মারদের ছবি দেওয়া থাকে। ঠিক এদেরও ছবি এদের সঙ্গে দেওয়া উচিত। কারণ কি জানেন, পকেট মার তো ভাই মারে 100 টাকা 500 টাকা 1000 টাকা মাইরা কিল গুতা খায় আবার জেলে যায়, আর এরা কোটি কোটি টাকা মাইরা দেয়, শত কোটি টাকা মাইরা দেয়। এদের কারো মাইরও খাইতে হয় না, এদের ছবি রাস্তাঘাটেও লাগে না। বরঞ্চ এরা রাস্তাঘাটে ছবি নিয়ে কখন আসে? যখন নির্বাচন আসে, তখন ব্যানার পোস্টার নিয়ে রাস্তায় লাগায় দেয়। এই সব লোকেরাই, এদের জন্যই কি এই 5ই আগস্ট আসছিল না? একদমই না ভাই, একদমই না। যাই হোক, যেটা বলতেছিলাম ওইটা বলি, জামাতে ইসলামের আর এই 11 দলের চরমভাবে প্রতিবাদ করা উচিত। হ্যাঁ ভাই, এই ঘটনার জন্য যারা হ্যাক করছে তাদের খুঁজে বাই করা যাবে না, কারণ তারা বিদেশে আছে, এবং দেশে থাকলেও তারা ভাই আমার মনে হয় আগের সরকারের সাথে যারা জড়িত ছিল তারাও এর মধ্যে জড়িত আছে। এটা গভীরভাবে তদন্ত করা উচিত। ঠিক সেই দাবিটা নিয়ে রাস্তায় একটা বিশাল শোডাউন হওয়া উচিত। হ্যাঁ ভাই, দেখাইতে হবে ভাই, কিছু দেখাইতে হয়, কিছু কানের ভিতরে ঢুকাই দিতে হয়। এই যে চোখে দেখানো আর কানে ঢুকাইয়া দেওয়া, এতে কি দাঁড়াচ্ছে জানেন? জনগণ সব বুঝতে পারতেছে। ওই যে বিচারালয়ের মধ্যে বিচারক যেভাবে বিচারের রায় দেয় না, জনগণও কিন্তু তার কমেন্টের মাধ্যমে ওরকম রায় দেয়। বিভিন্ন মানুষের বক্তব্যের নিচে কমেন্ট দেখেন, কমেন্ট দেখলেই বুঝবেন মানুষ কি চায়। সব খেলাই বুঝে, স্মার্টলি যতভাবেই খেলেন না কেন, এইটা যে কত বড় একটা উপকার হয়ে গেল। কোনটা? এই যে ডাক্তার শফিকুর রহমান স্যার, উনি মেয়ে মানুষকে খারাপ চোখে দেখে, এই কথাটা জানেন কি হবে? এখন কেউ বিশ্বাস করবে না, উল্টাটা হবে, উল্টাটা আরো বিশ্বাস চলে আসবে। হায় হায়, উনার চরিত্র নিয়ে নাড়াচাড়া করে, উনার পায়জামার ফিতা নিয়ে টান দেয়। কয়েকদিন আগে ভাই এই যে শেরপুরে একজন শাহাদাত বরণ করার পর, জামাতে ইসলামের একজন শাহাদাত বরণ করার পর জানেন অনেকের মাইন্ড চেঞ্জ হয়ে গেছে। এইটা কি ব্যাপার? ঠিক আছে, এবার আমরা অন্য দলকে, নতুন দলকে ক্ষমতায় আনুম, আমরা আর ওই পুরনো দলকে আনুম না, কারণ এরা এখনই ভাই ওই মাইক দই খুনাখানি মার্ডার টাডার হাবিজাবি শুরু করে দিছে। এমন অবস্থা দাঁড়ায় করাইছে জানেন, মনে হয় কি জানেন, থানায় যদি যান, থানায় যদি যায় আপনি বলেন যে ভাই মার্ডার হয়েছে একজন, মামলা দিতে আসছি, তখন হয়তো পুলিশ জিজ্ঞাসা করবো কয়টা, যে ভাই একটা, যা ভাই পরে আয়, 7টা 8টা হইলে যোগাযোগ করিস, 1টা 2টার মামলা নেওয়ার সময় নাই। এরকম একটা ব্যাপার দাঁড়াইছে না সিনেমার মধ্যে যেগুলো দেখাই আমরা? হ্যাঁ ভাই, যে ভাই এখন না 7 মার্ডারের পর আসিস, 1টা 2টার মামলা নেই না, এরকম একটা সিচুয়েশন দাঁড় করায় ফেলাইছে। কেন? কারণ আছে ভাই, এর পিছনে কারণ আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খুবই ইন্টারেস্টিং একটা খবর। আপনারা জানেন গত শনিবার থেকে আজ পর্যন্ত এখনো যারা আপনারা এই ভিডিও দেখছেন, বাংলাদেশের রাজনীতিতে এত বেশি শোরগোল এবং হৈহুল্লোড় হয়েছে যে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা মানুষের কাছে জামাতের ইমেজ নতুন করে বাড়তে শুরু করেছে। আমার এখন খুব মনে পড়ে যাচ্ছে কোরআন শরীফের সেই আয়াতটা, সম্ভবত সূরা জুমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা যারা মুখের ফুৎকারে এই দিনের আলোকে নিভিয়ে দিতে চাও, আমি সেটাকে আরো দ্বিগুণ জোরে প্রজ্বলিত করি। আমি এই কথাটা এই জন্য বলছি, জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল অর্থাৎ সাবেক যে টুইটার, এই অ্যাকাউন্টটি গত শনিবার অর্থাৎ 31শে জানুয়ারি বিকেল 4:37 সময় হ্যাক করা হয়। হ্যাক করে সেখানে একটি পোস্ট করা হয়, যে পোস্টটি জামাত আমির ডক্টর শফিকুর রহমান যে মানের লোক, তিনি যে চিন্তা চেতনার মানুষ, সেই চিন্তা চেতনার সাথে এটি যায় না। কিন্তু তারপরেও আমিরের ওই এক্স হ্যান্ডেলে গিয়ে হ্যাক করে এটি পোস্ট করার কারণ, জামাতকে সমস্ত দিক দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে, রাজনৈতিক দিক দিয়ে, চারিত্রিক দিক দিয়ে, আদর্শগত দিক দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে একটি দল, একটি গ্রুপ, একটি সংঘবদ্ধ চক্র, তারা ঘৃণ্য একটি পথ বেছে নেয়। সেখানে নারীদের সম্পর্কে একটি কুরুচিকর মন্তব্য সেখানে লিখে রাখা হয়। অর্থাৎ কর্মজীবী নারীদেরকে তারা বাইরে কাজ করতে গেলে, কর্মজীবী নারীরা তারা ঘর ছেড়ে বাইরে কাজ করতে গেলে তাদেরকে হ্যারাসমেন্ট করে পুরুষেরা, এটা অনেকটা পতিতাবৃত্তির শামিল, এই জাতীয় কথা সেখানে লিখে রাখা হয়। ব্যাস, লেখার পরে ঠিক 5:22 এটি জামাত ইসলামের নজরে আসে। মজার ব্যাপার হচ্ছে, যখন জামাত আমিরের এই এক্স হ্যান্ডেলটি
হ্যাক করা হয়, তখন কিন্তু তিনি কেরানীগঞ্জে একটা জনসভায় ভাষণ দিচ্ছিলেন। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে শুরুতেই এটা যে জামাত আমিরের নয়, তার পোস্ট করা নয়, এটা এইখানেই কিন্তু একেবারে বোল্ড আউট হয়ে যায়। তারপরেও ৫টা ২২-এ যখন তাদের টিম এটি নজরে আনে, সাথে সাথে তারা একটা পোস্ট দেয় যে এটা হ্যাক করা হয়েছে এবং সেটি উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। অবশেষে সেটি উদ্ধার করা হয় এবং ৫টা ৯ মিনিটের সময় সেখানে মেসেজ আসে যে হ্যাক করা হয়েছে, পাসওয়ার্ড পরিবর্তন করা হয়েছে। সমস্ত কিছু পরে জামাতের যে সাইবার টিম তারা একটি প্রোগ্রামের মাধ্যমে, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সবকিছু একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে, এবং সেই মেইলটি যে জামাত আমিরের মেইলে এসেছে, ডক্টর শফিকুর রহমানের মেইলে, সমস্ত প্রমাণ তারা উপস্থাপন করে। এত কিছু করার পরেও এমনকি রাত 10:30টার পরে বা 11টার দিকে গিয়ে তারা একটি মামলাও করে। এত কিছুর পরে হ্যাক হওয়া এবং হ্যাক যে হয়েছে এই সংক্রান্ত ঘোষণা দেবার 7 ঘন্টা পরে গিয়ে ছাত্রদল কর্মসূচি ঘোষণা করে এবং মুহূর্তেই ওই স্ক্রিনশটটি ভাইরাল করে দেয় সারা বাংলাদেশে। জামাতের ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য, জামাত নারী বিদ্বেষী, তারা নারীদেরকে এই করে সেই করে, এইটা প্রমাণ করার জন্য তারা একেবারে চতুর্দিকে ছড়িয়ে দেয় মুহূর্তের ভিতরে। এটি তাদের প্রি প্ল্যান ছিল, পূর্ব পরিকল্পিতভাবে তারা সবকিছু রেডি করেই রেখেছিল। 11:30টায় যখন তারা কর্মসূচি ঘোষণা করে, অর্থাৎ আজকে আমি যখন ভিডিও করছি 1 ফেব্রুয়ারি, তারা ঢাকাতে ছাত্র দলের নেতৃত্বে জামাতের বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করে নারীদেরকে দিয়ে। তো যারা এই যে ঝাড়ু মিছিল করলেন, আপনারা, জামাত আমির বারবার বলছে, প্রমাণ হলো যে এটি তার আইডি হ্যাক হয়েছে, আমার কথা নয়। এবং তিনি এমন মানুষ, তার যারা বিরোধী তারাও বলেছে যে যিনি নারীদের জন্য আলাদা মেডিকেল কলেজ গঠন করতে পারেন, নারীদের জন্য নার্সিং ইনস্টিটিউট গঠন করতে পারেন। জামাতের পরিবারে অসংখ্য নারীরা, তারাও চাকরিজীবী। সেই নারীদের সম্পর্কে জামাত এই ধরনের একটা কথা বলবে, এটি তার যারা শত্রু তারাও বিশ্বাস করতে পারে না। কিন্তু বিএনপি বিশ্বাস নয় শুধু, আসলে এটা তো বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার নয়, তারা যে ক্রমান্বয়ে ব্যাকফুটে চলে যাচ্ছে তাদের ভুল রাজনীতির কারণে, তারা যে একেবারে গর্তের ভিতরে চলে যাচ্ছে, এখান থেকে তো ওঠা দরকার। এখন এই উঠতে হলে বিএনপির তো কিছু, এখন তো এই মুহূর্তে তাদের কোনো বুদ্ধিজীবী নেই, ভালো পরামর্শ দেওয়ার মতো, ভালো চিন্তা করার মতো কোনো নেতা বা বুদ্ধিজীবী আপাতত বিএনপির ভিতরে নাই, একটাও নাই। বিএনপি এখন নির্ভর হয়ে পড়েছে এই বিরানি আলম, যে লোকটা, ওর চরিত্রটাই হচ্ছে, সে তো আওয়ামী লীগের সময় পুরো আওয়ামী লীগ করেছে, তারেক রহমানকে গাল মন্দ এমন কোনো কথা নেই যা বলে নেই। এখন তারেক রহমান যখন ফ্রন্ট লাইনে চলে এসেছে, এখন আবার তারেক রহমানের পা চাটছে। তো এই লোকের তো কোনো চরিত্র নেই, এই চরিত্রহীন লোকটা হয়েছে এখন বিএনপির বুদ্ধিজীবী। এরপরে এই যে আব্দুল নূর তুষার, যে আব্দুল নূর তুষার আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপিকে, তারেক রহমানকে যাচ্ছে তাই বলে গালিগালাজ করেছে, এরা হয়েছে এখন বিএনপির বুদ্ধিজীবী। ডক্টর জাহেদ, এরা হয়েছে বিএনপির বুদ্ধিজীবী। তো এইখান থেকে এর থেকে ভালো কিছু তো আর আশা করা যায় না। যাই হোক, এই যে আপনারা মাঠে নামলেন, জামাত আমির ওই কথা বলেছে, আপনাদের বুদ্ধিজীবীরা ওইগুলো আপনাদের পরামর্শ দিল আর আপনারা মাঠে নেমে গেলেন। তার আগে 22 তারিখ থেকে এই যে 1 তারিখ পর্যন্ত, এই 8-9 দিনের ভিতরে সারা বাংলাদেশে প্রায় প্রতিটা জেলায় নারীদেরকে লাথি মারা হয়েছে, হেনস্থা করা হয়েছে, তাদের হিজাব ধরে টানাটানি করা হয়েছে, তাদের যাচ্ছে তাই বলে গালিগালাজ করা হয়েছে, মাথার উপরে কোপ দিয়ে কেটে ফেলে দেওয়া হয়েছে। এগুলো তখন আপনাদের নজরে আসেনি? আজকে যারা ঝাড়ু মিছিল করলেন, এগুলো কি নাকি তারা নারী নয়, তারা কি হিজড়া? নারী কি শুধু আজকে আপনারা যেগুলো এই যে পথে নেমেছিলেন এরা? এই যে ধান্দাবাজিগুলো আপনারা করেছেন, এই ধান্দাবাজিগুলো করার কারণেই বাংলাদেশের মানুষের কাছে এখন এটা পরিষ্কার হয়ে গেছে যে এই নারীবাদী নামে যারা তারা মূলত ধান্দাবাজ। এই ধান্দাবাজগুলো প্রকৃত অর্থে যখন নারীদেরকে হেনস্থা করা হয়েছে, নারীদেরকে যখন নিপীড়ন করা হয়েছে, তারা মাঠে নামে নাই। অথচ একজনকে রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য তারা মাঠে নেমেছে। তাহলে তো এদের উদ্দেশ্য খারাপ, এই লোকগুলোর পিছনে তো যাওয়া যাবে না, যার কারণে তাদেরকে বয়কট করেছে। যাই হোক, যে কথাটি বলছিলাম, ওই যে জামাত আমিরকে এইভাবে ঘায়েল করতে গিয়ে, রাজনৈতিকভাবে তাকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই যে ঘৃণ্য পথটি আপনারা বেছে নিলেন, আর সাথে সাথেই আল্লাহ কি করলো? আল্লাহ জামাত আমিরকে এমন অবস্থায় পৌঁছে দিল যে আজকেই আপনারা গাজীপুরে ছাত্র দলের নেতা, এই যে দেখুন, সে একজন নারীকে প্রকাশ্যে জবাই করে হত্যা করেছে। কোথায় তোমরা? আল্লাহ দেখিয়ে দিল, একেবারে মানে গর্তের ভিতরে মাটির নিচে গেড়ে দিল, পুঁতে দিল একেবারে। এটাই হচ্ছে আল্লাহর বিচার। শুধু তাই নয়, এই যে আপনারা এই ধরনের নোংরামিটা করলেন, ঢাকার রাজপথে এই নারীরা ছাত্র দলের নেতৃত্বে মিছিল করলো, সেখানে শফিকুর রহমানকে উদ্দেশ্য করে এমন কুরুচিপূর্ণ স্লোগান দিয়েছে, যে স্লোগান জামাত শিবির কোনোদিন ইতিপূর্বে তারেক রহমান বা খালেদা জিয়াকে উদ্দেশ্য করে কখনোই দেয়নি। তাহলে ইট মারলে তো পাটকেল খেতেই হয়। আপনি পথ দেখিয়ে দিয়ে যাচ্ছেন, সেই পথে অন্যরা হাঁটবে, এটাই স্বাভাবিক। আর এদিকে এই হ্যাক হওয়ার ঘটনার সাথে বিএনপির এক ইতরের খবর পাওয়া গেছে। এই ইতর এর আগেও, আমি ছবি দিয়ে দিচ্ছি, এর আগেও সে এই ধরনের নোংরামি, বিভিন্ন অপতথ্য, তারপরে গুজব, এইগুলোর উস্তাদ। সে এই কাজই করে বেড়ায়। রাষ্ট্রপতির দপ্তর থেকে সারোয়ার আলম নামে একটি মেইল ব্যবহার করে সেই ফিশিং মেইল পাঠিয়ে তারপরে জামাত আমিরের ওই টুইটারটি হ্যাক করা হয়েছে এবং তার সাথে এই ইতর সরাসরি যুক্ত আছেন বলে ধারণা করা হচ্ছে। হয়তো তার বিরুদ্ধে অচিরেই মামলা হবে। এখন আবার এরা বলার চেষ্টা করছে যে না, জামাত আমিরের টুইটার হ্যাক হয় নাই। এরপরে আবার তাদের বুকের উপরে চুনকালি মেরে দিলেন এই যে টিভি।
এই ডিবি বললেন যে আমরা জামাত আমিরের যে হ্যাক হওয়ার বিষয়টি এটি তদন্ত করে দেখেছি এবং এর সত্যতা পেয়েছি, ওটি হ্যাক করা হয়েছিল। এখন কি হলো? কি হলো? এই যে একটু শোরগোল করলেন, যতটা না শোরগোল করে গোলা চড়ালেন তার চেয়ে তো গোলা দেবে গেল বেশি না? গোলা তো বসে গেল। এখন কি করবেন? চা খান। আমরা এই সম্প্রতি কিছুদিন ধরে দেখছি যে বিএনপি জামাতের বিরুদ্ধে যতগুলো পদক্ষেপ নিয়েছে প্রত্যেকটি এর স্থায়িত্ব ছিল মাত্র ৩-৪ ঘন্টা। ৩-৪ ঘন্টা পরে ওইটা ঘুরে বিএনপির ঘাড়ের উপরে পড়ে যায়। বুঝতে পারছি না কেন এমনটি হচ্ছে। যে বিএনপি আসলে প্রতিটা ক্ষেত্রেই যতগুলো ঘটনা পূর্বে ঘটেছে প্রতিটা ক্ষেত্রেই তারা মিথ্যার আশ্রয় নিয়ে গুজব তৈরি করে পরিকল্পিতভাবে একটা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে জামাতকে ঘায়েল করতে চাচ্ছিল। আর এই প্রতিবারই তারা ধরা খেয়ে গেছে। কারণ এই যে মিথ্যা তো আসলে সকালের শিশিরের মতো, ওটা স্থায়ী হয় না। রোদের উত্তাপ বাড়ার সাথে সাথে কর্পূরের মতো উড়ে যায়। বলছিলাম গণভোট নাকি সংসদ, কোনটা সব থেকে বেশি ক্ষমতাবান, কোনটার ক্ষমতা বেশি? চলুন একটু বিবিসি এবং বণিক বার্তার বিশ্লেষণটা দেখি। বিশ্লেষণ দেখে আমরা আলোচনা করতে আমাদের সুবিধা হবে যে কোনটা আসলে ক্ষমতাবান। বিবিসি বাংলা বণিক বার্তাকে উদ্ধৃত করে যে শিরোনামটা করেছে, বিবিসি শিরোনামটা দেখে নিন। গণভোটের রায় যাই হোক, সংসদেরই সর্বোচ্চ কর্তৃত্ব থাকবে। অর্থাৎ গণভোটের রায়টা কোনো ব্যাপার না, আলটিমেটলি আপনাকে নির্ভর করতে হবে সংসদের উপরে। সংসদে পাশ না হওয়া পর্যন্ত কোনো কিছুই আইন নয়, এমনকি আদালতের নির্দেশও আইন নয়। আদালতে সংবিধানের কোনো অধ্যাদেশ যদি বাতিল করে কিংবা সংশোধন করার রায় আসে, সেটাও আপনাকে সংসদে পাশ করে নিতে হবে, তবেই সেটা গ্রহণযোগ্য হবে। কি বলছে খবরে? বলা হচ্ছে যে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 2011 সালে গণভোটের বিধান বাতিল করা হয়। অর্থাৎ গণভোটের যে আগের বিধান ছিল 2011 সালে পঞ্চদশ সংশোধনীতে সেটা বাতিল করা হয়েছে। তার মানে এখন আর সংবিধানে গণভোট প্রসঙ্গ নেই। তার মানে এই যে গণভোট হচ্ছে সেটা সংবিধানের বাইরে, সংবিধান বহির্ভূত কর্মকাণ্ড হচ্ছে এবং সরকার নিজের ইচ্ছায় একটা অধ্যাদেশ জারি করে এটা করতে যাচ্ছে। 2024 সালের 17 ডিসেম্বর, অর্থাৎ শেখ হাসিনা সরকার পতনের পরে 17 ডিসেম্বর আদালত ওই ধারা, যে পঞ্চদশ সংশোধনীর যে রায়, সেই ধারা বাতিল ঘোষণা করে গণভোটের বিধান ফিরিয়ে আনার রায় দিয়েছেন। কিন্তু এই রায়ের ফলে গণভোটের বিধান স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে কিনা তা নিয়ে আইনগত প্রশ্ন তৈরি হয়েছে। আদালত রায় দিয়েছেন, তার মানে তো আলটিমেটলি গণভোট সংবিধানে সংযোজিত হওয়ার কথা। তবুও তাহলে কেন কথা হচ্ছে যে গণভোটের বিধান সংবিধানে নেই? কেন কথা হচ্ছে সেই ব্যাপারে আসি। চলুন। জেনারেল ক্লজ অ্যাক্ট 1897 এর 6 ধারা অনুযায়ী কোনো বাতিল হওয়া আইন পুনরায় কার্যকর করতে হলে তা সংসদে পাশ করানো প্রয়োজন। অর্থাৎ আদালতে কোনো বাতিল হওয়া আইন যদি কার্যকর করতে হয় সেটাও সংসদে পাশ করতে হবে, তার আগে পর্যন্ত সেটা বাতিল বলে গণ্য হবে না। অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদনে এই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সেখানে গণভোটের বিধান সংসদে উপস্থাপন করে পাশ করানোর সুপারিশও করা হয়েছে। অর্থাৎ সরকারও জানে যে এটা সংসদে পাশ করা ছাড়া বৈধ হবে না। আইনজ্ঞ এবং সংবিধান বিশেষজ্ঞরা মনে করেন আদালত কোনো আইন বাতিল বা অবৈধ ঘোষণা করতে পারেন, তবে নতুন করে তা কার্যকর করতে হলে সংসদের অনুমোদন প্রয়োজন। অর্থাৎ সংসদের অনুমোদন ছাড়া আদালতের রায়ও কার্যকর হবে না। ফলে আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদের মাধ্যমে গণভোটের বিধান পুনর্বহাল করতে হবে। আপনি যে গণভোট করতে চাচ্ছেন সেই গণভোটের বিধান আগে সংসদে পুনর্বহাল করতে হবে, তারপরে গিয়ে গণভোট করাটা বৈধ হবে। তার মানে এখন যে গণভোটটা হচ্ছে সেই গণভোটটা সংবিধানের বাইরে হচ্ছে, এটা অবৈধভাবে হচ্ছে। এটা যেন বৈধতা পায় সেই কারণে রাষ্ট্রপতির একটা অধ্যাদেশের মাধ্যমে হচ্ছে। কিন্তু রাষ্ট্রপতির অধ্যাদেশ সম্পর্কেও আইন বিশেষজ্ঞ ডক্টর শাহাদিন মালিক বলেছেন যে রাষ্ট্রপতির অধ্যাদেশ একটা অস্থায়ী একটা ব্যাপার। রাষ্ট্রপতির অধ্যাদেশ সংসদ তৈরি হওয়ার সাথে সাথে সেটা অটোমেটিক বাতিল হয়ে যায়, সেটার আর কোনো কার্যকারিতা থাকে না। তার মানে হচ্ছে যে রাষ্ট্রপতি যে অধ্যাদেশ দিচ্ছেন সেটাও বৈধতা দিতে হলে সংসদে পাশ করতে হবে। তার মানে আপনি যে গণভোট করছেন সেই গণভোট আপনাকে সংসদে, গণভোটের আইনটা সংসদে পাশ করতে হবে, অথবা সংসদকে এই মর্মে ইন্ডেমনিটি দিতে হবে যে গণভোটের মাধ্যমে যে আইন বিরোধী কাজটা করা হয়েছে সেটাতে ইন্ডেমনিটি দেওয়া হলো, সেই ব্যাপারে কোনো প্রশ্ন তোলা যাবে না, সেটাকে বৈধতা দেওয়া হলো। সেই বৈধতা যদি সংসদ না দেয় তাহলে এটা বৈধতা পাবে না। আরও এখানে বলা হচ্ছে যে পুনর্বহাল করতে হবে সংসদে। এ কারণে তারা মনে করেন যে এ বিষয়ে চূড়ান্ত কর্তৃত্ব নির্বাচিত জাতীয় সংসদের হাতেই থাকবে। অর্থাৎ চূড়ান্ত যে কর্তৃত্ব সেটা সংসদের হাতেই থাকবে। এখন আসা যাক গণভোটের হ্যাঁ ভোট জয়ী কিংবা না ভোট জয়ী। অনেকে মনে করছেন যে গণভোটে হ্যাঁ ভোট জয়ী হলেই জুলাই সনদ বাস্তবায়ন হয়ে গেল, আর কোনো বাধা থাকলো না। কিন্তু আদতে সেটা নয়। আইন বলছে যে গণভোটের এই ব্যাপারটাই আগে গণভোট তারপরে সংসদ, এরকম কোনো নীতি নেই, এরকম কোনো নিয়ম নেই। ডক্টর শাহাদিন মালিক তিনি বলেছেন সেটা হচ্ছে যে যদি সংসদে পাশ করা একটা ব্যাপার রাষ্ট্রপতির কাছে স্বাক্ষরের জন্য যায়, রাষ্ট্রপতি সেটা অনুমোদন দিলে তারপরে সেটা আইনে পরিণত হয়। রাষ্ট্রপতি অনুমোদন না দিয়ে যদি মনে করেন যে
আমার অনুমোদনের আগে এটা আমি গণভোট দিয়ে যাচাই করতে চাই যে এতে জনগণের সম্মতি আছে কিনা, তাহলে তিনি নির্বাচন কমিশনকে বলতে পারেন যে এই ব্যাপারে একটা গণভোট আয়োজন করো। গণভোট আয়োজন করে জনগণের সম্মতি পেলে রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন, জনগণের সম্মতি না পেলে রাষ্ট্রপতি বলবেন যে না, এটা জনগণের সম্মতি নেই, এটাতে আমি স্বাক্ষর করব না। অর্থাৎ গণভোট আসতে পারে একমাত্র সংসদের নেওয়া সিদ্ধান্ত রাষ্ট্রপতির কাছে স্বাক্ষরের জন্য গেলে রাষ্ট্রপতি তখন গণভোটের আয়োজন করতে পারেন। তার আগে সংসদের বাইরে আগে থেকে কোনো গণভোট হতে পারে না, এটা হচ্ছে গণভোটের নিয়ম। কিন্তু সেই নিয়মের ব্যত্যয় ঘটিয়ে যে গণভোট হচ্ছে, সেই গণভোটেও যদি হ্যাঁ ভোট বিজয়ী হয়, তাহলেও জুলাই সনদ যেটা বাস্তবায়নের পরিকল্পনা সেটা বাস্তবায়িত হয়ে যাবে না, সেটা আইনে পরিণত হবে না। পরবর্তী সংসদকে এটাকে অনুমোদন দিতে হবে এবং ইন্ডেমনিটি দিতে হবে। পরবর্তী সংসদকে বলতে হবে যে আগে যে অবৈধ প্রক্রিয়ায় কাজগুলো হয়েছে সেগুলো অবৈধ প্রক্রিয়ায় হলেও দেশের কল্যাণে হয়েছে, এগুলো দেশের প্রয়োজনে হয়েছে, সুতরাং এগুলোর ইন্ডেমনিটি দেওয়া হলো, এগুলোর বৈধতা দেওয়া হলো, বৈধতা দিয়ে এগুলো গ্রহণ করে নেওয়া হলো। তবেই সংসদের 2/3 সদস্য যদি মনে করেন যে এটা তারা গ্রহণ করবেন, তবেই সেটা গ্রহণযোগ্য হবে। তার মানে গণভোট নিয়ে আমরা যে এত বেশি ব্যতিব্যস্ত, আবার এই যে গণভোটের যে বিধান লঙ্ঘন করা হচ্ছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের নামিয়ে দেওয়া হয়েছে গণভোটের পক্ষে ভোট করতে, হ্যাঁ ভোটের পক্ষে, এবং রাষ্ট্রের টাকা খরচ করে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করা হচ্ছে, অথচ না অপশনটা রাখা হয়েছে। না অপশন যখন রাখা হয়েছে তখন সরকার একটা পক্ষে যেতে পারে না। এই ব্যাপারটাও সামনে প্রশ্নবিদ্ধ হবে। যদিও আমাদের বিজ্ঞ প্রফেসর আলী রিয়াজ বলছেন যে না, সরকার যেতে পারে, সরকার যেতে পারবে। তার ওই মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বাচন কমিশন চিঠি ইস্যু করেছে অলরেডি যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী এই গণভোটের ব্যাপারে হ্যাঁ না কোনো পক্ষে যেতে পারবে না। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ সংবাদ পেয়ে যান। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।